আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। তো না, যদি নির্বাচন বৈধ করতে হয় তাইলে শেখ হাসিনাকে ফিরে আয় না, মিনিমাম 72 ঘন্টার জন্য হইলেও শেখ হাসিনাকে আনতে হবে তারা সসম্মানে। আইনা উনি বলবেন যে আমি পদত্যাগ করিয়াছি এবং রাষ্ট্রপতিকে অনুরোধ জানাবে সংসদ ভাঙা নতুন নির্বাচনের ডেট দেওয়ার জন্য। এই কাজগুলোর কোনোটাই তো হয় নাই। আপনারা জানেন না যে শিরিন শারমিন চৌধুরী এখন কোথায় আছে? এই সংসদ সদস্যরা কার কাছে শপথ বাক্য পাঠ করবে? রাষ্ট্রপতি ভোট দিতে যাবেন না। রাষ্ট্রপতি বলতেছেন যে উনি ব্যালেট ব্যালেট কি বলে যে পোস্টাল ভোট দিবেন। রাষ্ট্রপতিকে ভোট কেন্দ্রে যাইতে দেওয়া হচ্ছে না। অবশ্য ভোট কেন্দ্র তো বহুত বিশাল জিনিস, ঈদের জামাতেই যাইতে দেয়, ঈদে কোরবানিতে জামাতেই যাইতে দেয়, এত ভোট কেন্দ্রে যাবেন? তো সরকারটা এমনিই বৈধ, ইলেকশনও বৈধ, অবৈধ সবই তো অবৈধ, কোনটা বৈধ আছে? সুতরাং ওরা এখন একটা ইলেকশন দিতে চায়। তো এমনও হইতে পারে যে ইলেকশনের পরে ঠিক আছে ভাই, আপনারা এমনি থাকেন, সরকার আমরা চালাবো, সংসদ আছে, আমরা একটার পর একটা বিল দিচ্ছি, আপনারা সংসদে পাশ করেন, কিন্তু মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট সব আমরা। হইতে পারে না? তারেকেরা হয়তো কইতে পারে যে তুমি প্রধানমন্ত্রী হও, আমি উপদেষ্টা প্রধান ডাক্তার ইউনূস, আমি প্রেসিডেন্ট হব, তোমার কোনো মন্ত্রী মিনিস্টার দরকার নেই, আমাদের এরাই মন্ত্রী মিনিস্টার, আর দুই একজন জামাত থেকে দুইজন আর এনসিপি থেকে দুইজন নিয়ে সরকার, জাতীয় ঐক্যমতের সরকার। অসুবিধা কি? বিএনপির একটা লোক মারা যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন জানেন? যে হ্যাঁ, আমাদের এই লোকটাকে আসলে হত্যা করার মাধ্যমে এই সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে। বিএনপির এক নেতারে মারার পরে বলছে সরকারকে নাকি বিব্রত। তা আওয়ামী লীগের আমলে যদি বিএনপির কোনো নেতারে মারা হয়, তখন কি বিএনপি এটা বলবে যে আমাদের এই নেতারে মাইরা বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে ফেলা হয়েছে? বলবে? বলবে না। তো এরা কেমন অবস্থা দেখেন, যে নিজের নাক কাইটে হইলে অপরের যাত্রাভঙ্গ, মানে তুমি যা করবা করো, খালি আমারে ক্ষমতা দেও, আমি প্রধানমন্ত্রী হইতে চাই। তারেকের অবস্থা হয়েছে ওই রকম। তারেক জিয়ার কয়েকদিন আগের বক্তব্যটা শুনছেন কিনা জানি না, যে উনি আর্টসের ছাত্র ছিলেন, কিন্তু উনি বিল্ডিং এর ডিজাইন করতেন, জাহাজের ডিজাইন করতেন, উনি বিল্ডিং জাহাজ বিশাল আবিষ্কারক উনি। যেন আজকে আবার জামাতের আরেক নেতার বক্তব্য শুনলাম, উনি নিজে রাজাকার, জামাতের ওই নেতা নিজে রাজাকার। তিনি বলতেছেন যে এ ফকা চৌধুরী, এই কি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তোমার বাবা কি কি রাজাকার জানি, ফখরুলের বাবা তো রাজাকার ছিল, এটা কথা ঠিক। চোখা মিয়া রাজাকার, সে রাজাকার ছিল, পাকিস্তানি আনাদার বাহিনীর সাথে বাংলাদেশিদের হত্যা করছে। জামাতের এক রাজাকারে কইতেছে ফখরুল, মির্জা ফখরুলের বাপের কথা। তো এক রাজাকার আরেক রাজাকারের কথা কয়, এক রাজাকার আরেক রাজাকারের রাজাকার বইলা গাইল দেয়। পৃথিবীতে এমন কোন ইয়ে পাইবেন না, যখন মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযোদ্ধা বলেন এরা রাগ হয় না, রাজাকারের রাজাকার বললে কিন্তু তেলে বেগুনে বাই জেলা ওঠে। এমন এক সিস্টেম যে এখন এ ডাক্তার ইউনূসের কথা, যে জাহান নামে যাও তোমরা, তোমরা যে যেখানে যাবা যাও, আমি রাষ্ট্রপতি হব, আমার মন্ত্রী পরিষদের এরা থাকবে, দুই একজনে তো বাদ যাইতে পারে, বাকিরা থাকবে। তারেক তুমি প্রধানমন্ত্রী হবা, কোনো সমস্যা নাই, আরো দুইজন মন্ত্রী দিমু, এনসিপির দুইজন দিমু, জামাতের দুইজন আনবো, আমরা ওই কি সরকার জানি, এটা জাতীয় সরকারের আদলে সরকার চালামো। কারণ এরা কোনো মতে 29 সাল পর্যন্ত যাইতে হইব। 29 সালে আওয়ামী লীগের পিরিয়ড শেষ। ধরেন যারা আজকে এই অত্যাচার করছে, যারা এই অত্যাচার আপনার গায়ে সেটে দিল, যারা আপনাকে এইভাবে কষ্ট দিল, তারাও এই দেশেরই নাগরিক। এন্ড অফ দ্য ডেতে ওরা কোনো ফিরিঙ্গি আসেনি আমাদের দেশে, আমাদের দেশে কোনো বাইরের কোনো শক্তি আসেনি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি যে সৈন্যরা এসছে, ওরা মাঠ ঘাট রাস্তাঘাট কিছুই চিনত না। আসলে আমাদের নদীমাতৃক একটা দেশ কতদিন টিকতে পারতো? 2 মাস, 1 মাস। শুধুমাত্র যদি আমাদেরই রক্তের যারা আছে, আমাদেরই দেশের লোকগুলো আছে, এরা যদি আমাদের সন্তানদের, আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের বাড়ি ঘরগুলো না চেনাতো। তো ওই যে মুক্তিযুদ্ধের পর থেকে এই জাতির কপালে একটা এক ধরনের ঘৃণা একটা অংশের প্রতি রয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন এই জাতির, আমাদের এই দেশটা কিভাবে রোল করছে। হ্যাঁ,
আমি যে প্রায় আপনার প্রোগ্রামে এসে অনেকবার বলেছি যে আমরা একেবারে একটা নিশ্চিত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। আমাকে এক ভারতীয় ভদ্রলোক, তিনি বেশ উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি এই দেশটাকে দীর্ঘদিন এই দেশে চাকরি করেছেন, দেখেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা দাদা, আপনি তো এই দেশে একটা দীর্ঘ সময় চাকরি করেছেন, নানান ধরনের পলিটিশিয়ানস লোকজন, এদের সাথে আপনার মেশার সুযোগ হয়েছে। এই মানুষগুলো আপনাদের সাথে নানান সময় এসছে বিভিন্ন কাজে, বিভিন্ন কারণে। কি বলে তারা, আসলে কি চায় আপনাদের কাছে এসে? মানে আমি খুব আসলেই জানতে চেয়েছি, তার সাথে আমার সম্পর্কটা এত ভালো। আমাকে বললো যে দাদা, আপনাদের দেশের লোকেরা তার দেশকে ভালোবাসে না। যার তার কাছে গিয়ে যা তা বলা শুরু করে, জাস্ট তার রাজনৈতিক প্রতিপক্ষ বলে জামাত, বিএনপি। আপনি এভাবে তিনি বললেন যে দেখেন, যে এই মুক্তিযুদ্ধের সময় আপনাদেরই লোক কিন্তু আপনাদের লোকের মাংস খেয়েছে, আপনাদের লোকেরাই চিনিয়ে দিয়ে বলেছে যে এই বাসাতে মুক্তিযোদ্ধারা আছে। এটা কিন্তু কোনো পাকিস্তানিরা বলেনি, কোনো ভারতীয়রা বলেনি, কোনো আমেরিকানরা বলেনি। তাহলে আজকে সাদ্দামের যে কষ্টটা আপনার আর আমার মধ্যে জমা হলো, আমরা তো ধরেন বলবো কি সঞ্চারিত হয়েছে এই রাগ এবং ক্ষোভ। আপনি ভাবেন তো যে সাদ্দাম যদি আজকে ব্রাশ ফায়ার করে এই আব্দুল বাতেন, আশিক হাসান, জেলার এদেরকে মেরে ফেলে, আপনি কি আসলে সাদ্দামকে খারাপ বলতে পারবেন? ধরেন আপনি যদি আজকে দেখেন যে সাদ্দাম আজকে এগুলাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে, আমি একটা কাল্পনিক একটা চিত্র আঁকলাম, লাইফ ইজ নট এ মুভি, বাট স্টিল আমি যে জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই ক্ষোভ কিন্তু ওই আমাদের আমাদের বক্তব্যের মতো ইথারে ভেসে বেড়ায়, এগুলো কোথাও মুছে যাবে না, এগুলোর রেশ থেকে যাবে কোথায় যেন বলতে শুনি যে ডিজিটাল ফুটপ্রিন্ট, এগুলো আসলে থেকে যায় এন্ড অফ দ্য ডেতে। দেখেন আজকে যে ঘটনাটা আমাদের সাথে হচ্ছে, এই যে আপনি সাদ্দামের ঘটনাটা জানলেন, আপনার তো মনে আছে তোফাজ্জলের কথা। তোফাজ্জলকে হাত বুলিয়ে খাইয়ে বলছে ভালো হয়েছে খাওয়া, আর একটু খাও, মানে ওকে খাওয়া দাওয়া, ওকে মেরে ফেলবে, এটাই প্ল্যান। মাসুদের কথা আপনি চিন্তা করেন, সালাউদ্দিন আম্মার ওই ছেলেটা রাজশাহীর এখন জিএস হয়েছে, আপনার রাকসুর, সেই ছেলেটা দলবল নিয়ে মাসুদকে মেরে ফেললো। মাসুদের কিন্তু অলরেডি ওর রক কেটে দিয়েছিল এই আম্মাররাই বা আম্মারদের সিনিয়ররা 2014 সালে। ছেলেটা যখন মারা যাচ্ছে, ভাবা যায় তার মুখের সামনে এসে মাইক্রোফোনে বলছে আপনার শেষ কথা কি, শেষ কথা কি? সে শুধু বলেছে ভাই একটু পানি খাবো, একটু পানি দেন, একটু পানি দেন। বলতে বলতে ছেলেটা মারা গেল। আমি খালি মাঝে মধ্যে ভাবি, আমি প্রায় ভাবি যে আমি কি আমারই বাংলাদেশের মানুষের রক্ত নিব, প্রতিশোধ নিব, নাকি মাফ করে দিব, নাকি সমস্ত স্মৃতি মনে করে হাউমাউ করে কাঁদতে থাকবো? মানে আমি চিন্তা করি আচ্ছা, গণহত্যা যদি করতে হয় বা এদেরকে যদি প্রতিশোধ নিতে হয়, তাহলে আবার এই দেশের মানুষের উপরেই নিতে হবে। আবার যদি ক্ষমা করে দেই, এই ক্ষমাটাকেই দুর্বলতা ভাববে। মানে এগুলো সিম্পলি ভাবনা, এগুলোর কোনো মা বাপ নাই, বাবা ভাবি। আমি খালি ভাবি যে এই যে আমাদেরকে এত কষ্ট দিচ্ছে আসাদ, এত দুঃখ দিচ্ছে, আমারই দেশের একটা লোক একটাবারের জন্য ভাবলো না যে ওর ঘরেও তো ছোট্ট এমন একটা বাচ্চা আছে, মেরে ফেললো। মানে আমি খালি চিন্তা করি যে ধরেন পাশান একজন হতে পারে, আপনি নাসিমুল গনি হিজবুত তাহরির করে, ওর তো কোনো বুক পিট নাই, হাসতে 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 হয়তো বা আপনাকে আপনার চামড়া ছিলবে, আপনি চিৎকার করছেন চামড়া ছিলার কারণে, আপনাকে সে হাসতে হাসতে বলছে আস্তে চিল্লা রে বাবা, একটু আস্তে চিল্লা। ও হয়তো বা এই টাইপের পাশান, তাই বলে একটা গোটা সিন্ডিকেট পাশান হয়ে যাবে? তোরা যাক একজন এসপি, একজন জেলা প্রশাসক, তারা কি আসলে ওইখানে কি একটা মানুষ ছিল না? এটা ভাবুক যে সে যত খারাপ হোক, আমি ওই ছোট্ট একটা বাচ্চা যে চলে গেছে বা যে স্ত্রী, ওদেরকে একটা নজর ছেলেটা দেখুক। আমি না আমি খুব, আপনি জানেন আমাদের দেশের মানুষ, এই যে আমি আপনাকে বলি এই জিনিসগুলো আমি এত ফলো করি, আমাদের দেশের মানুষ, আপনি অপরিচিত কারো বাসা থেকে খালি একটু বলেন যে আমার খিদা লাগছে, আপনাকে না একেবারে পিড়ি এনে দেবে। মানে আপনার একটু পানি খেতে চাবেন, আপনাকে খুবই আদর আপ্যায়ন। মজার ব্যাপার কি জানেন,
এই মানুষটাকেই আপনি খুঁজে পাবেন যে ভয়ঙ্কর নিষ্ঠুর। আমি এই যে আচরণের এই ভয়াবহ বৈপরীত্য আমি প্রচন্ড ভয় পাই, প্রচন্ড ভয় পাই। হ্যাঁ, এবং এই দেশের মানুষ কি আসলে আদৌ এইভাবে বদলে গেছে, নাকি একটা হিউজ চেঞ্জ এসেছে আমাদের মধ্যে আমি জানি না। আমি প্রায় চিন্তা করি, আমি প্রায় নিজেকে নিজে প্রবোধ দেই যে কোনোদিন কি আসলে দেশে ফিরে মহাত্মা গান্ধী হতে পারবো? যদি মহাত্মা গান্ধী না হই, তাহলে আসলে খুবই দুষ্কর এসব সমস্ত কিছু ভুলে থাকা। আমাদের সাথে যা কিছু হয়েছে বা হচ্ছে, আচ্ছা, দুটার একটা। একটা হচ্ছে আপনাকে মাফ করে দিতে হবে। আপনাকে একদম পুরো মানে কিছুকে আপনি হয়তোবা আয়ত্তে আনবেন, আদালতে আনবেন, কোর্টে আনবেন। আদারওয়াইজ একটা বড় অংশকে আপনার ক্ষমা করে দিতে হবে। তা না হলে আপনি বাঁচতে পারবেন না। আপনি জানেন আমি সবচাইতে কোন জিনিসটা ভাবি? আমি ভাবি আমি যখন দেশে ফিরবো, ঠিক আগের মতো যখন আমি নীল খেতে যাব, যেখানে সেখানে রাস্তার ধারে চা খাবো। ধরেন আমি তো কি টাইপের আমি জানি না আপনি জানেন কিনা, আমি টং দোকানের চা, তারপর একটা হুম, রিক্শাওয়ালা হুম। দেখলে রিক্শাওয়ালাকে ধরে তার সাথে গল্প করা, তাকে জড়া ধরা। তারপরে রিক্শাওয়ালাকে কোনোদিন আমি কখনো কোনো মানুষকে, একটা রিক্শাওয়ালাকে দেখে অনেকে কিন্তু তুই করে বলে, এই করে। আমি কিন্তু অল দ্য টাইম আমি রেসপেক্ট এগুলো আমার জানেন, মাঝে মধ্যে আমি ভাবি যে আমি যখন দেশে ফিরবো, আমি কি আর এই মানুষগুলোকে কোনোদিন বিশ্বাস করতে পারবো? ধরেন ধরেন আমি কোনো একটা টং দোকানে চা খাচ্ছি, আমার না খালি মনে হতে থাকবে এই ছেলেটা বা এই চা দোকানদার এও মনে হয় গণভবনে গেছে লুটপাট করতে, এও মনে হয় ৩২ ভেঙেছে। আমার না মনে হবে যে দম বন্ধ হয়ে আসবে, আমার কাছে মনে হবে। এই যে আমি জানেন আমি বই কিনতাম, আমি একটা ছেলের কাছ থেকে প্রায় ৩.৫ লাখ থেকে ৪ লাখ টাকার বই কিনেছি, আর বিচিত্রা তো কিনেছি ইন ওয়ান গো। সেই ছেলেটা ৫ অগস্টের পরে আমার ঠিকানা দিয়ে দিয়েছে একটা বই বিক্রেতা। যে বিচিত্র বই নামে একটা বই আছে, দেখবেন। হ্যাঁ, ছেলেটার নাম হচ্ছে সাজ্জাদ, মাগুরাতে বাড়ি, একটা ব্যাংকে চাকরি করে। জানেন এই ছেলেটা ৬০,০০০ টাকা দিয়ে আমি তার কাছে বিচিত্রা কিনেছি। অসংখ্য বই আমি সাজ্জাদের কাছ থেকে কিনেছি। ৫ তারিখের পরে ও ধুম করে আমার ঠিকানাটা দিয়ে দিল অনলাইনে। তো আমি এই যে সাদ্দামের কথা বলতে গিয়ে এই কথা কেন বললাম জানেন? আসাদ, উই আর অড ম্যান ইন দ্য সোসাইটি। আমি আর আপনি কমপ্লিটলি অড ম্যান। হুম। আপনার বয়স কত? আমি আমি ধারণা করি যে ইউ আর ভেরি ইয়াং 34। একটা ছেলে। হুম। আপনি আপনার এই ইয়াং এজে ঠিক কত বছর এক্সাইলে আছেন? বছর। আমার ছেলের বয়স ১৫ হবে। মানে আপনি আমার ছেলেটার বয়সের জাস্ট ১ বছর বা ২ বছর থেকে আপনি এক্সাইলে। ওয়াই? বিকজ আপনার ভিউ ভিন্ন। আমি যখন এগুলা ধরেন ভাবি যে দাউদ হায়দার জাস্ট একটা কবিতা লেখার কারণে কোনদিন আর দেশে ফিরতে পারেননি। তসলিমা নাসরিন সিম্পলি তিনি তার কথা বলেছেন, এক দলের অনুভূতিতে আঘাত লেগেছে, একদল সেটা পছন্দ করে না। আমি খালি যখন এগুলো ভাবি, আমার যখন এগুলো মাথাতে আসে, তখন আমার কাছে মনে হয় যে আপনাকে আমি বুঝাতে পারবো না যে এই সাদ্দামকে যখন আজকে দেখেছি সে বলছে তার তার পুত্রের কবর ছুঁয়ে, আপনি কোনোদিন হাজার চেষ্টা করে সাদ্দামকে কখনো তার, যদি সাদ্দামের উপকার করতে হয় তাহলে যেটা করতে হবে, ওকে কোনো একটা ওষুধ দিয়ে ওর সমস্ত স্মৃতিকে নষ্ট করে দিতে হবে। আদারওয়াইজ এই ছেলে বাঁচবে না তো। এই ছেলে বাঁচবে না। আমি আপনাকে বলে রাখলাম। এগুলোর বিচার হবে। আর একটা বিষয়ে তারা নিজেরাও কিছু শাস্তি পাচ্ছেন। যেমন আম আনিস আলমগীর, আব্দুল নূর তুষার এবং আম পান্না সাহেব, ওনারা অনেকটা বন্ধু মানুষ। এখন আনিস আলমগীর জেলে রয়েছেন। পান্না সাহেব জেল থেকে বের হয়েছেন। আব্দুল নূর তুষার কি হবেন সেটা একটা বিষয়, বা আমাদের অধ্যাপক কলিমুল্লাহর ব্যাপারটা আমরা জানি। সম্প্রতি লায়েকা বশির, একজন শিক্ষক নেটওয়ার্কের খুবই চিহ্নিত ফ্রন্ট লাইনে থাকা লালবদর বুদ্ধিজীবী। তো তিনি চাকরি হারিয়েছেন এই তার কলিগ সহ এই ইউনূসের আমলেই। এবং এগুলো যারা বুদ্ধিদীপ্ত মানুষজন, যাদের আমরা মনে করি, যারা নিজেদেরকে এলিট হিসেবে আমাদেরকে পরিচয় করে দেয়, তাদের ব্যর্থতা আর গ্রামের এক কালাচোরার ব্যর্থতা এক না। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো গুপ্ত আর এই বুদ্ধিজীবী ফরহাদ মজার এক না। তো তাদের বিচার তো অবশ্যই হবে। আপনি ক্ষমার কথা বলেছিলেন, ক্ষমা অনেকেই করা উচিত। হয়তো অনেকেই গেছে, কিন্তু তার অপরাধ অনুযায়ী। আর মজার বিষয় ১৯৭১ যেটা আমরা পারিনি, এখন সবকিছু আপনি বলছেন আপনার মনে হবে। আপনার তো মনে হওয়ার দরকার নাই। ওই চায়ের দোকানদার ওখানে ছিল কিনা,
তার আশেপাশের লোক কোথাও না কোনো ফেসবুকে না কোথাও না কোনো পোস্ট আছে, কোথাও না কোনো ভিডিওতে দেখা যাচ্ছে সে চুরি করেছে কিনা। সুতরাং মামা এবার যাবা কই। আমি আপনাকে যেই জায়গাতে বেসিক্যালি ফোকাসটা আপনি যে জায়গায় করবেন যে জি আপনি আপনার দেশে হেঁটে যাচ্ছেন কিন্তু আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না। আমি কিন্তু এই যে এইটার যে কষ্টটা আপনি খালি ওই এই ফিলোসফিক জায়গাটা ধরেন যে আপনি একটা দেশে বসে আছেন কিন্তু আপনি মানে একটা গৃহযুদ্ধ কখন হয় জানেন? এই পার্টিকুলার সিচুয়েশনে গৃহযুদ্ধটা নিজের আপনি সোমালিয়াতে ট্রাইবে ট্রাইবে যুদ্ধ। আপনি আসাদ, আমি আপনাকে লিখে দিচ্ছি আসাদ, এই দেশে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছে। এখন মানসিকভাবে চলছে, ভবিষ্যতে সেটা অস্ত্র নিয়ে চলবে কিনা সময় বলে দিবে। আপনি যদি বুদ্ধিজীবীদের ভূমিকা যদি বলেন বা যারা সুশীল আচরণ করেছে তাদের ভূমিকার কথা যদি বলেন আর ভবিষ্যতের কথা বলেন, আমরা মনে হয় ভবিষ্যতের আলাপটা এরই মধ্যে করেছি আসাদ, যে জি এইটা যে একটা ডিভাইডেশন, এবং আমাদের দেশের মানুষরাই যখন আমার মাংস খুবলে খাচ্ছে, সেটা জামাত বা বিএনপি আপনি যাই বলেন না কেন, এই যে কোনো লিমিট রাখলো না। আমি আসলে এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আপনি আপনার র্যাথ, আমি কিন্তু আপনাকে প্রতিশোধ পরায়ণ বলছি না, আমি বলবো একটা র্যাথ, যে আওয়ামী লীগ মানেই তাকে শেষ করে ফেলতে হবে, খুন করে ফেলতে হবে। এই যে এই পুরো জিনিসটাকে এক ধরনের নর্মালাইজেশন করা, যে আওয়ামী লীগ মানেই হচ্ছে তাকে পিষে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, কে ফেলতে হবে, এই জিনিসটা কিন্তু ফিরে আসবে এক সময়। তো এটা যদি দ্বিগুণ বেগে ফেরত আসে, অর্থাৎ আই ফর আই মেক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড বলে না, তো আমি তো ধরেন আরেকটু অ্যাডভান্স চিন্তা করতে পছন্দ করি, যে মানে আমি চিন্তা করছি ধরেন একটা স্টেটসম্যানের জায়গা থেকে, যে এন্ড অফ দ্য ডেতে তো এই রাষ্ট্রটা আমার, আসলে আমি একটা অন্ধ রাষ্ট্র নিয়ে আসলে কি করব? তাহলে কি আমি রাষ্ট্র হিসেবে সম্পূর্ণ ব্যর্থ হলাম? দেখেন, এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, এই মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের যে সমস্ত অর্জন, গত 55টা বছর ধরে 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 এইটার মধ্যে নানান ধরনের সন্দেহ ইনজেক্ট করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ খারাপ, বঙ্গবন্ধু খারাপ, জাতীয় চার নেতা খারাপ, ইন্ডিয়া আমাদের সমস্ত কিছু দখল করে ফেলেছে, এই যে 4-5টা বিগার আপনার কনসেপ্ট গত 54 বছর ধরে এই জামাত শিবির জামাত শিবির, সর্বহারা পার্টি, জাসদ, আপনি চিন্তা করে দেখেন, আপনার কাছে মনে হতে পারে যে নিজুম ভাই মনে হয় আওয়ামী লীগ করে বলে এটা বলে। আমি আপনাকে একটা স্বনির্বন্ধ অনুরোধ করব আসাদ, আপনি শিখছেন, মানুষকে বলছেন, এডুকেট করছেন, আপনি নিজেকেই নিজে প্রশ্ন করবেন যে এই যে পুরো হোল প্রসেসটা এটা হলো কি করে? এই যে জামাত কি এককভাবে একটা পরাজিত শক্তিটা করতে পেরেছে? না, মুক্তিযুদ্ধের পরের একটা বছরের মাথাতে 16ই ডিসেম্বর কালো দিবস পালন করা হয়েছে। হরতাল ছিল 1973 সালে, 74 সালে। কারা করেছে? সিরাজ শিকদার। সিরাজ শিকদার ঘোষণা দিয়েছে আমরা স্বাধীনতা পাইনি, 2 পুকুরের লড়াই, ভারত সব নিয়ে গেছে। এই সমস্ত জিনিস আমাদের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়েছে। ওই সময়টার মধ্যে দাউদ হায়দারকে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। কিসের জন্য? যে এখন মৌলবাদীরা যদি আস্ফালন শুরু করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। সমস্ত কিছু মিলিয়ে আপনার কাছে মনে হবে গত 54 বছর একটা প্রজেক্ট জাস্ট তারা পাস করেছে, তারা 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 জাস্ট জিতে গেছে। ফলে আপনি, আমার দেশের কোনো কিছু আর অক্ষত নাই। ফলে আপনি ভবিষ্যতে আমি কি করব, ভবিষ্যতে আমার 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 ধরেন ভবিষ্যতে আমি ধরেন রাষ্ট্র ক্ষমতাতে আসলাম, তখন তো প্রশাসন বলেন, প্রশাসন আমার কাছে থাকবে, বা আমার তখন নির্দেশগুলো মানবে, বা আমাদের যারা নেতাকর্মী আছে, আমরা যারা আছি, তাদের তাদের একটা বড় ধরনের সুযোগ থাকবে অনেক কিছু করার। কিন্তু আপনাকে আসলে এখনই ভাবা প্রয়োজন যে আমরা আসলে কি করব, আমাদের কি করা উচিত, আসলে আমরা কি এই রাষ্ট্রটাকে চাই? মানে আমি না এগুলো ভেবে, আমি আপনাকে আগেই বলেছি যে এগুলো ভেবে আমি কুল কিনারা পাই না। একদিকে ধরেন যখন দেখছি যে সাদ্দাম তার সন্তানের মাটি ছুঁয়ে কাঁদছে, হ্যাঁ, আপনি হয়তো অনেককে ট্রায়ালে নিবেন, আপনি কি তাহলে একটা সিম্বলিক ট্রায়াল করবেন? আপনি কি তাহলে একটা রিকনসিলিয়েশন প্রসেসে যাবেন? এই রিকনসিলিয়েশন প্রসেসটা কি হবে আসলে? এই রিকনসিলিয়েশন প্রসেসটা কি আসলে কাজ করবে? গত 54 বছর, 55 বছরে পরাজিত শক্তিরা আজ পর্যন্ত ক্ষমা চায়নি, আজ পর্যন্ত তারা স্পষ্টভাবে বলেনি
একাত্তরের গণহত্যা, মানুষের বাড়ি চিনিয়ে দেওয়া, রাজাকারি করা, আমরা পাকিস্তানের পক্ষ থেকে এই দেশের মানুষকে খুন করেছি, আমরা দুঃখিত, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা অপরাধ করেছি, এইটা তো নাই। বরঞ্চ এখন শুনছি যে এরা নাকি রাষ্ট্র ক্ষমতাতেও যাবে। আপনি যেই দিকে তাকান, যতগুলো, আপনি হিজবুত তাহরির বলেন, জামাতুল মুজাহিদিন বলেন, আপনি হুজি বলেন, যতগুলো এক্সট্রিমিস্ট পার্টি আছে তাদের প্রত্যেকটার প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে জামাতে ইসলামী। প্রত্যেকটা আমি সমূলে উপড়ে ফেলতে পারিনি। দিনের পর দিন, বছরের পর বছর বিএনপি এদেরকে লালন পালন করেছে। গোলাম আজমকে এই দেশে আসতে দিয়েছে জিয়াউর রহমান। জামাতি যখন বঙ্গবন্ধুকে হত্যা করে ফেললো, সমস্ত যারা এক্সাইলে ছিল পাকিস্তানে, এই নিজামি বলেন, মুজাহিদ বলেন, বাকি যারা 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 ছিল, সবাইকে একটা অ্যাকোমোডেট করে দিয়েছে জিয়াউর রহমান। আমরা যেটা বুঝলাম যে আমি ছোটবেলায় শুনেছি যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই, তাহলে বঙ্গবন্ধুকে তোমরা আপন করছো না কেন? আবার বলা হচ্ছে বঙ্গবন্ধু নাম ছিল, মানে শেখ মুজিবুর রহমানের নাম ছিল দেবাশিস চক্রবর্তী, তিনি তিনি খারাপ, মানে কেন দেবাশিস চক্রবর্তী, মানে যদি এটা হয়েও থাকে, তিনি যদি আগে হিন্দু থাকেন তাহলে তো তিনি মুসলমান হয়ে গেছেন, তাহলে তো তোমরা আপন করবা। জিয়াউর রহমানকে বলা হয় স্বাধীনতার ঘোষক, অথচ জিয়াউর রহমান নিজে বঙ্গবন্ধুর বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে গ্রেট লিডার অফ ইন্ডিপেন্ডেন্স, এগুলো স্বীকৃতি দিয়ে জিয়া এই ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে। তো বঙ্গবন্ধুর পক্ষে আমি একটা চিঠি লিখলে আমি কি ওই চিঠির মানে চিঠি আমার হয়ে গেল নাকি? তো এই যে স্ববিরোধী অবস্থা, নিজম ভাই, এটাই আমি বোঝাতে চাইছিলাম যে তাদের এই এই 54 বছর 55 বছরে তাদের এই দুঃখ শেষ হইল না, তারা স্ববিরোধী থেকে গেল। আপনি জামাতের কথা বলছিলেন, আপনি বলছিলেন যে আসলে বাংলাদেশে এরা যে অপরাধগুলো করে ফেলেছে, এদের আমলনামা এত ভারী হয়েছে যে আসলে এটা কি হবে আমরা জানি না। গণ আদালত হোক, এদের বিচার হোক। এইটা একটু আশ্বস্ত করি এবং যারা দর্শকরা আছেন, সেটা হচ্ছে যে আপনি আমাকে যখন ভবিষ্যতে আমাদের কি হবে, কি করব, এটা নিয়ে যেমন এক ধরনের অস্থিরতার মধ্যে আমাকে দেখেছেন যে আমরা আসলে কোন জায়গাতে, একটা জায়গাতে আমরা অসম্ভব ভাবে স্থির, সেটি হচ্ছে জামাতে ইসলামকে একেবারে ধরেন শিকড় একটা মাটির যেই পর্যন্ত যায় সেইখান থেকে ওদেরকে নির্মূল করা হবে। জামাত ইসলামকে একদম, মানে ওই যে বলে না যে মিউজিয়ামে রাখা, এক বাংলাদেশে এক সময় একটা পার্টি ছিল, জামাতে ইসলামকে ঠিক মিউজিয়ামে রাখা হবে। এইটা আমি আপনাকে হলফ করে, শুধু আমি না, আমার মতো যারা অ্যাক্টিভিস্ট আছে, দলীয় সমর্থক আছে, কর্মীরা আছে, তারা আপনাকে কথা দিতে পারে এবং আপনার দর্শকদেরকে কথা দিতে পারে যে জামাতে ইসলামী আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে। এই জামাতে ইসলামের চেহারা আর কোনোদিন কেউ দেখতে পাবে না এই বাংলাদেশে, এবং তাদের রাজনীতি ঠিক ওই দিন পর্যন্তই শেষ যেদিন আমরা আবার ফিরবো, আমরা যেদিন আবার মাঠে ফিরবো। আপনি তাদের মুনাফিকি আচরণের কথা বললেন, তাদের মুনাফিকি আচরণের জন্য সিগারেট খায় না, ওই শারিয়ারের মতো একটা অসম্ভব রকমের মিথ্যুক, ভুল ব্যাখ্যাদানকারী, একেবারেই আইন না জেনে ইতিহাসের আপনার মিথ্যাচার করা একটা লোকের উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই। সবচেয়ে বড় উদাহরণই হচ্ছে এরা নিজের দেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে। এরা নিজেদের দেশের মানুষের বছরের পর বছর তাদের রক কেটেছে, খুন করেছে, এবং এই দেশের স্বাধীনতার সম্পূর্ণ বিপক্ষে ছিল। আমার মনে হয় না যে জামাতকে প্রমাণ করবার জন্য মানে আমাদের নতুন করে কিছু দেখার দরকার আছে। এটা সব দল জানে, সবাই জানে, বাংলাদেশে যদি একটা বিষ ফোড়া থেকে থাকে, বাংলাদেশে আপনি যত রকমের মৌলবাদী পাবেন, যত রকমের আপনি এক্সট্রিমিস্ট পাবেন, সে যেই নাম ধরে, যেই বেশ ধরে আসুক না কেন, তার, আমি আগেই বলেছি, তার প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে জামাত ইসলামী। আপনি আপনার স্বপ্নে কোনোদিন কল্পনা করতেন সর্বমিত্র চাকমা সে শিবিরের ছেলে? আমি জানতাম, আমি তার কথাবার্তা বুঝতে পেরেছি। আমি কোনোদিন বুঝতে পারতাম না, আমি সরি যে আমার তো ভাই স্কিলটাই নাই, আমি কোনোদিন বুঝতে পারতাম না যে সর্বমিত্র নিঝুম ভাই, যখন এগুলো কিছু মাপকাঠি আছে ভাই, ওই যে ওয়াকার যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে প্রথম সামনে এসে আমিরে জামাত বলেছে, আমিরে জামাত। আমরা জামাতের আমির বলি, আমিরে জামাত কে বলে, কখন কার মুখ থেকে বের হয়ে যায়। সর্বমিত্ররও একটা শব্দ ওইখানে ছিল, শিবিরের শব্দ ছিল, তখন এটা স্পষ্ট যে ও শিবিরের সাথে কানেক্টেড। মানে আপনি দেখেন নিঝুম ভাই, আমরা যে বিড়ি নিয়ে তুলছিলাম, যে জামাতের আমির বলছে বিড়ি বিড়ি বিড়ি, তার সে যাকে সেনাপতি বানিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, তার নামের আগে ডার্বি একটা সিগারেটের ব্র্যান্ড, মানে সে ডার্বি খেত,
খায় এখন বোধহয় বেনসন খায়। নাসিরের বাড়িতে এক প্রতিবেদক গিয়েছিলেন, জি তিনি সেখানে গিয়ে সেই ভিডিওটা আমার ওয়ালেও আপনি পাবেন। সেখানে দেখালো জি জি ওই যে জামাতের, জি নাসিরের পুরো জি গোষ্ঠী জামাত করে, এবং এই নাসির কিন্তু গ্রামীণ ব্যাংকে চাকরি করতো। হুম এইটা আমাকে আরেকজন তথ্যটা দিল, তথ্যটা অথেন্টিক, যে মানে আমি অন্তত পক্ষে যদি তার কথা ধরি তাহলে অথেন্টিক। সেটা হচ্ছে যে নাসির কিন্তু এই ইউনুসের সরাসরি প্রোডাক্ট। আপনি এই পুরো জুলাই মাসে আপনি নাসির নামে কাউকে দেখেছেন? এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখেছেন আপনি কখনো? চোখের সামনে আপনি দেখেছেন? কোত্থেকে এলো? মানে মজার ব্যাপার হচ্ছে যে আমরা একটা লম্বা সময় ধরে বলেছি, করোনার সময় যখন এবি পার্টি হলো, ওই যখন আমরা তাজুল ইসলামকে সেখানে দেখলাম, আমরা বললাম যে এবি পার্টি এখন ভাঙার ভাঙ ধরেছে। এটা হচ্ছে তাদের সম্পূর্ণ আমাদেরকে ধোকা দেওয়া। অর্থাৎ তাদের একটা তরুণ অংশ বের হয়ে বলবে যে আমরা আর জামাতের সাথে নাই, জামাত 1971 সালে যা করেছে এটার জন্য মাফ চাইতে হবে। আপনার তখন তাদের প্রতি এক ধরনের দয়া হবে। মানে ওরা আপনাকে যখন আমাকে অফারটা দিল, কোনো অ্যাসাইনমেন্ট দেবে, এটা করতে হবে আচ্ছা আমাকে। ওকে 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 হুম হ্যাঁ, তো আমাকে আচ্ছা যখন বলা হয়েছে যে আপনি আমাদের এই বিষয়ে কিছু কাজ আছে এগুলো করবেন, আপনি একটা ভালো অ্যামাউন্টের টাকা পাবেন। আমি তাকে পাল্টা প্রশ্ন করেছি যে আমি তো এমনিতেই আমি টাকা আপনি কেন আমাকে দেবেন? বা টাকা আমি কেন নেব? এটা ছিল প্রশ্ন। সমকামী নই, কিন্তু আমি তো আপনাদের রাইটস নিয়ে অনেকদিন ধরে কাজ করি। আমি হিন্দুদের রাইটস নিয়ে কাজ করি। আমি আহমেদিয়াদের রাইটস নিয়ে কারোর কাছ থেকে টাকা আপনি যদি নিজাম ভাই আমাকে বলেন যে আসাদ এটা করেন, আমি প্রথমে আপনাকে প্রশ্নটা করব, ভাই টাকাটা কেন? কারণটা কি? এখানে ঘটনাটা কি? তো সে হেসে মানে একটা একটা হাসি দিয়েছিল, হাসিটা আমার এখনো মনে পড়ে। যে ওইটা হাসিটার মিন্স ছিল, এখন বুঝতে পারতেছি যে কত বড় বচন্দ্রীয় আর কি, যে তুই একটা এত বড় একটা অফার নিলি না। তো বেঁচে গেছি ভাই, মানে কোনো কারণে যদি ওইটা নাম শুনতে বলেন যাইতাম না, নাম তাহলে বলেন। আজকে আজকে এদের নাম বলা তো নামটা আমি প্রয়োজন, আপনাকে নাম বলে দেন। ব্যক্তিগতভাবে বলবো, কারণ আমি শঙ্কা করি যে তাকে যদি মেরে ফেলে এই জামাতিরা, মেরে ওই ইয়ার মতো হাদির মতো কোনো একটা ইয়া বানাইতে পারে, আমি তার মতো দালালকে আমি ওই মর্যাদাটা দিতে চাই না। হ্যাঁ, আচ্ছা মানে বলির পাঠার জন্য তো একটা কলা গাছ তোরকে বলি দেয় না, পাঠাই দেয় মানে মাংস খাবে বলে। তো আমি এই হোচিমিনের কথা আপনাকে আমি বলি। জি হোচিমিনের যখন বগুড়ার বাড়িটা দখল হয়ে যাচ্ছিল, হোচিমিন অনেকবার বলেছিল যে আমার কাছে সাহায্য চেয়েছিল। একটা পর্যায়ে হোচিমিন আপাকে আপনার টেক্সট করে, এবং উইথ অল হার সারপ্রাইজ প্রধানমন্ত্রী রেসপন্স করে, এবং প্রধানমন্ত্রী তাকে গণভবনে আসতে বলেন। তো আপনি জানেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হোচিমিনকে কেন্দ্র করে যেটা হয়েছে, এটা তো পুরোপুরি একটা সেট আপ ছিল। হ্যাঁ, এটা ওদেরই একটা সাজানো ঘটনা ছিল। সেই সময়টাতে ঢাকাতে আমার স্টুডিওতে আমি হোচিমিনকে আমন্ত্রণ জানাই। হোচিমিনের সাক্ষাৎকার নেই, এবং সেটা আমার ফেসবুকে এখনো আছে। হোচিমিনের প্রতি আমার একটা অল দ্য টাইম একটা এক ধরনের মানবিকতা বোধ এই কারণে ছিল যে এই মানুষগুলো যেই একটা ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের জীবন ধারণ এন্ড এভরিথিং, আমার মনে হয় যে এইগুলো মানুষের সামনে আনা উচিত, এবং তাদের প্রতি যে ঘৃণা পোষণ করা একটা অংশ, এটা মনে হয় একটু ইজ করা প্রয়োজন। কারণ তারা তো কারো ক্ষতি করছেন, এবং কার সেক্সুয়াল আইডেন্টিটি কি, কার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি, এটা আমি আর আপনি বদার করার কে? এটা একটা সভ্য দেশে তো হতে পারে না। সেই জায়গা থেকে আমি কিন্তু তাকে প্রমোট করেছি। অথচ দেখেন হোচিমিন এত বড় বেইমান, এত বড় বেইমানি করলো, এত বড় সে এত কিছু করলো সে ভেতরে ভেতরে, জাস্ট আপনি মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। আমি আরেকটা নাম বলতে পারি, আরিফ রহমান। আপনি জানি না কতটুকু জানেন, পাতি বলতো, পিয়াল ভাইদের পুরো গ্রুপটা তাকে জামাত বলতো, শিবির বলতো, এবং ওনারা কিন্তু ঠিকই চিনেছে শিবির এবং জামাত। মুশকিল হচ্ছে আমি তো ছাত্র রাজনীতি করিনি, ফলে আমি কিন্তু ধুম করে চিনতে পারি না আসলে। এটা এটা আমার একটা ল্যাকিংস, আমি সাথে সাথে চিনতে পারি না। ওরা নিজাম ভাই ছাত্র রাজনীতি এরকম করা লোকজন। 100টা লোক ছিল আমার খুব কাছের, মানে তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ ছিল। তাদের আমি সুন্দর ভদ্রভাবে গালিটা দেই নাই, মানে ত্যাগ করছি জীবন থেকে, যে এদের মুখ আমি দেখতে চাই না। এরা এরা জাতীয় গাদ্দার, এই বাংলাদেশে গাদ্দার হিসাবে তারা থাকবে। মানে দেখেন মানে এরা কতটা ছোট লোক, চিন্তার যে এরা কত টাকা বিক্রি হয় এটা শুনলে অনেকে দর্শক হাসবেন। 37,000-38,000 টাকা মাসিক ইয়েতে মানে সো কল বেতনে বিক্রি হয়। অসংখ্য মানুষকে আমরা চিনতে ভুল করেছি। আপনি দেখেন যখন সার্জিস আলম গলা কাঁপিয়ে বলছে আমার বঙ্গবন্ধু, আপনি তখন 2-3 বার নিজেই নিজের দিকে তাকা চিন্তা করবেন, আপনি কি বঙ্গবন্ধুকে কম ভালোবাসেন? মানে আপনার একটা পড়তে থাকবে, আপনি মনে হয় বঙ্গবন্ধুকে ভালোই বাসেন না। মানে আর আরিফ রহমানও এরকম করতো না ভাই, এখন সে লেখে শেখ মুজিব লেখে, এখন বঙ্গবন্ধু লেখে না। আরিফুর রহমানের কথা আমি আপনাকে বলি, ওকে তো আমি একেবারে খুবই ক্লোজলি চিনি। আমার
আমার বাসায় গেছে, মানে খেয়েছে, মানে আমি এখন খালি চমকে আছি যে ও আমার বাড়ি ঘরে গিয়ে ওর শিবির বন্ধুদেরকে নিয়ে আমার বাড়ি ঘর, আমার মা বাবাকে গিয়ে খুন করে আসে কিনা, আমি জাস্ট ওই ভয়ে আছি। আমি আপনাকে বলি যে আরিফ তার বইয়ের ভেতরে অসংখ্যবার 25শে মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা কিভাবে দিয়েছেন, 25শে মার্চে দিবাগত রাত্রে দুনিয়ার নথিপত্র সমস্ত কিছু এনে প্রমাণ করেছে।